হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এই গল্পের নেক্সট পার্ট নিয়ে। এই পর্বে আমরা মিস্টার সেনের সম্পর্কে অনেক অজানা রহস্য জানতে পারবো। আর তুমি যদি আগের পার্টগুলো দেখে না থাকো তাহলে দেখে নিও। আজকের এই পর্বটা একটু অন্যরকম হতে চলছে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। উপরতলা থেকে আওয়াজ পেয়ে মিস্টার সেন এবং উইলিয়াম সেই দিকে ছুটে চলে। জিওর মা তাদেরকে বাধা দিতে থাকে, বাট মিস্টার সেন এবং উইলিয়াম তার বাধা উপেক্ষা করে জিও রুমে প্রবেশ করে। তারপর জিওকে অজ্ঞান অবস্থায় দেখে উইলিয়াম জিওর মাথায় হাত রেখে বলে, সে তো প্রচন্ড জ্বরে ভুগছে, চলো তাকে আমরা হসপিটালে নিয়ে যাই। তখন মিস্টার সেন তার গায়ে চাদর জড়িয়ে দিতে থাকে। সেই মুহূর্তে জিওর মা রুমে প্রবেশ করে বলে, আমার পারমিশন ছাড়া আপনারা এই রুমে এসেছেন কেন? মিস্টার সেন তার কোনো কথা পাত্তা না দিয়ে জিওকে কুলে তুলে নেয়। তখন জিওর মা আবার বলে, তাকে রেখে যান, কোথাও নিয়ে যেতে পারবেন না। বাট সেন তার কোনো কথা না শুনেই জিওকে নিয়ে যেতে থাকে। তখন জিওর মা পিছন থেকে অনেক চিৎকার করতে থাকে, বাট সেন তার কোনো কথাই শুনে না। সেন তাড়াহুড়ো করে জিওকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে জিওর মা জাংয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তিনি বলেন, বাসায় থেকে তুমি কি করো? এই জন্য তোমাকে আমি বাড়িতে রেখেছি। বাহিরের মানুষ যদি বাড়ির কথা জানতে পারে তাহলে কি আমাদের ম্যানশন পরিবারের সম্মান থাকবে? এই বলে তিনি জাংকে ধাক্কা মারেন। জিওর মা আবার চেঁচামেচি করতে করতে যখন সিঁড়িতে পা রাখেন তখন তিনি পা ফসকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। জাং দ্রুত গিয়ে তাকে ধরেন। তখন তিনি বলেন, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যাও। তারপর কিডস হসপিটাল দেখানো হয়। জিওকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখি। তার পাশেই মিস্টার সেন অপেক্ষা করছিল জিওর জ্ঞান ফিরার। অনেকটা সময় পর জিওর জ্ঞান ফিরেছে। জিও জ্ঞান ফিরার সাথে সাথে মিস্টার সেনকে ডাকতে থাকে আর বলে, মিস্টার সেন, আপনি কি আশেপাশে আছেন? আপনার ক্ষত এখন কেমন? আপনি কি পুরোপুরি সুস্থ হয়েছেন? সেন তখন বলে, হ্যাঁ, আমি এখন পুরোপুরি সুস্থ। এই বলে সে উঠে গিয়ে জিওর হাত ধরে তার কপালে রেখে বলে, দেখো তো আমি কেমন আছি? জিও তার কপালে হাত রেখে অনুভব করে বলে, হ্যাঁ, আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন, তবে আপনার নিজের যত্ন নিতে হবে। তারপর সেন জিওকে জিজ্ঞাসা করে, তুমি এত দুর্বল হলে কিভাবে? জিও বলে, দুদিন ধরে মা আমাকে কোনো খাবার এবং পানি দেয় না। আমি না খেয়ে থাকতে থাকতে এমন অসুস্থ হয়ে গিয়েছি। সেন তাকে আবারও জিজ্ঞাসা করে, তোমার চুলের এই অবস্থা কে করেছে? তোমার মা? জিও বলে, না, আমি নিজেই আমার চুলের এই অবস্থা করেছি, কারণ আমার মা সবসময় আমাকে চুলে ধরে মারতে পছন্দ করেন। সেন এটা শুনে অনেক কষ্ট পায়। তারপর সে আবার বলে, কিছুদিন পর তো তোমার চুল আবার বড় হয়ে যাবে, তখন তুমি কি করবে? জিও তখন বলে, আমি আবারও একই কাজ করব। জিও আবার বলে, সরি, আমাকে ক্ষমা করবেন। সেন বলে, ক্ষমা চাচ্ছ কেন? জিও বলে, আপনার দেওয়া লাল কেমিনি ফুল গাছটিকে আমি রক্ষা করতে পারিনি, মা গাছটিকে নষ্ট করে ফেলেছে। সেন তখন বলে, আমি তোমাকে আবারও একটি কিনে দেব। জিও তখন নিষেধ করে আর বলে, না, মা সেটাকে আবারও নষ্ট করে ফেলবে। তারপর দেখি সেন জিওর পাশে গিয়ে বসে জিওর হাতে সেই কাঠের টুকরাটা দেয়। সেখানে লেখা আছে প্রতিশ্রুতি। জিও সেনকে জিজ্ঞাসা করে, এটা কি? তখন সেন বলে, এটা হচ্ছে প্রতিশ্রুতি, যা হাজারো সোনার থেকেও দামি আর পাহাড়ের মতো ধীর। ভাগ্য আমাদেরকে আবারও এক করে দিয়েছে। আজকের পর থেকে আমি আর কখনোই তোমাকে কষ্ট পেতে দেব না। এই প্রতিশ্রুতি আমি তোমাকে দিলাম, এটা তোমার কাছে রেখে দাও। এখানে আমরা সেনের ফেস দেখেই বুঝতে পাই সে জিওর প্রতিটা কথায় অনেক আঘাত পায়। জিওর কথাগুলো শুনে সেন কেমন যেন চুপ হয়ে গিয়েছে। তারপর সেন রুম থেকে বেরিয়ে যায়। এটা যেহেতু হসপিটাল, তাই আশেপাশে অনেক রোগী এবং রক্ত দেখা যায়। এসব দেখে সেনের অনেক কষ্ট হচ্ছিল। নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছিল, কারণ রক্তের প্রতি তার একটা আকর্ষণ আছে। সে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছে, বাট রক্ত দেখে তার রক্ত খাওয়ার নেশা আরো বেড়ে যায়। অপরদিকে আমরা জিংজুকে দেখি। সে লিওনের কথা শুনে হসপিটালে ছুটে এসেছে। রুমে প্রবেশ করতেই লিওন তাকে দেখে কিছুটা বিরক্ত হয়। রুমে প্রবেশ করেই জিংজু বকবক শুরু করে দেয়, বলতে থাকে, তুমি জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন এসব কাজ করবে? লিওন তখন বলে, আমি একটি অ্যাক্সিডেন্ট করেছি। জিংজু তখন বলে, তুমি আমাকে মিথ্যে বলছো, তোমাকে কেউ মারার চেষ্টা করেছে। লিওন তার কথা শুনে মুখ ফিরিয়ে নেয়। জিংজু তখন মজা করে বলে, যদিও তুমি আহত, বাট তোমাকে আজ অনেক কিউট লাগছে। তোমার ঠোঁট
ঠোঁটগুলো ফুলে লাল হয়ে আছে, এতে তোমাকে আরো বেশি কিউট লাগছে। লিওন তখন বলে, তুমি আমার সাথে মজা করা শুরু করে দিয়েছো। তারপর জিংজু আবার উঠে গিয়ে বলতে থাকে, তুমি চি শেন ইং এর কথা শোনো এবং তার কথায় সকল অপ্রীতিকর কাজকর্ম করো। আমি চাই তুমি ফিরে আসো, আমি তোমার সব ভরণ পোষণের দায়িত্ব নেব। লিওন বলে, আমি কোনো কুকুর বিড়াল নয় যে তুমি আমাকে লালন পালন করবে, আমার একটা পরিবার হবে, তাদের দায়িত্বও কি তুমি নেবে? জিংজু তখন বলে, না, আমি তাদের দায়িত্ব নেব না, আমি চাই তুমি কখনো বিয়ে না করো, আমাদের পরিবারের সাথে আগে যেভাবে থাকতে এখনো ঠিক সেভাবেই থাকবে, আর আমি তোমার দায়িত্ব সারা জীবন নিয়ে যাব। লিওন আবারও বলে ওঠে, আমি কোনো পোষা প্রাণী নই। জিংজু তখন বলে, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমার ভালোর জন্যই বলছি, আমি চাই না তুমি চি শেং এর এইসব অপ্রীতিকর কাজকর্ম করো এবং নিজের জীবনের ঝুঁকি নাও। এই বলে সে লিওনের মুখে এক টুকরো আপেল দেয়। তারপর আমরা জিওকে দেখি। শেন রুমে প্রবেশ করতেই জিও বলে ওঠে, মিস্টার সেন, আপনি কি এখানে? শেন তখন বলে, তুমি কিভাবে বুঝতে পারলে আমি এসেছি? আমি আপনার শরীরের ঘ্রাণ পাই এবং সাথে কিছু ফুলেরও ঘ্রাণ পাই। তখন শেন ফুলের তোড়াটা জিওর কাছে আনে। জিও সেই ফুলগুলোর ঘ্রাণ নিতে থাকে। সেই তোড়া থেকে একটি ফুল নিয়ে জিওর কানে গুজে দেয় শেন। এটা দেখে জিও অনেক খুশি হয় এবং পাগলের মতো হাসতে থাকে। এবার সত্যিই কি জিওর অন্ধকার জীবনে আলোর দেখা মিলল? রাতের আকাশে এক ফালি চাঁদ উঠে। সেই মুহূর্তে শেন হাতে বই নিয়ে জিওকে গল্প শোনাচ্ছে। সকাল হতে আবার সে জিওর জন্য ফল নিয়ে এসেছে। রাত হতে আবারও জিওকে সে গান শোনায়। জিওর এই অন্ধকার জীবনটাকে শেন মধুময় করে তোলে। অপরদিকে ক্যাপ্টেনকে দেখি লিওনকে বলছে, মিস্টার সেন হসপিটালে একটি মেয়েকে দিনরাত সেবা করছে, বাট তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। লিওন তখন ক্যাপ্টেনকে বলে তাদের উপর নজর রাখতে। তারপর আবার সেখানে জিংজু আসে। সে লিওনের কেয়ার করে, বাট লিওন এসবে বিরক্ত হয়। তখন ক্যাপ্টেন বলে, আচ্ছা ম্যাডাম যেহেতু এখানে আছে, আমি তাহলে এখন আসি। ক্যাপ্টেনের এই কথা শুনে লিওন রেগে যায়। তারপর জিংজু হসপিটালে সারাদিন থাকে এবং লিওনের কেয়ার করে। বাড়ি ফেরার পথে জিংজু ক্যাপ্টেনকে বলে, তুমি লিওনকে ঠিক মতো দেখে রাখবে আর সবকিছু আমাকে জানাবে, আমি এখন আসি। এই বলে জিংজু চলে যায়। জিংজু চলে যেতে লিওন হসপিটাল থেকে ক্যাপ্টেনের বাসায় চলে আসে, যেন জিংজু তাকে আর বিরক্ত না করতে পারে। ক্যাপ্টেন বলে, বস, আমি এখানে একা থাকি, তাই আমার বাসাটা একটু অগোছালো, আপনার এখানে থাকতে কোনো প্রবলেম হবে না তো? এই বলে ক্যাপ্টেন একটি নতুন চাদর নিয়ে আসে আর বলে, এটা আমার মা দিয়েছে। লিওন বলে, এটা তো নতুন, এটা কেন নামাও? আর তুমি কোথায় ঘুমাবে? ক্যাপ্টেন তখন বলে, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাতে পারবো। লিওন তখন বলে ওঠে, তুমি সোফায় ঘুমাতে পারবে কি? ক্যাপ্টেন বলে, হ্যাঁ আমি পারবো, আপনি ঘুমান, তাহলে আমি যাই। তারপর আমরা রিপোর্টারকে হসপিটালে দেখি এবং সেনের সাথে তার দেখা হয়ে যায়। সেন তাকে দেখে বলে, আপনি এখানে কেন? তখন রিপোর্টার বলে, মিস্টার ম্যানসনের ওয়াইফ হচ্ছে আমার সহকারী, তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে, আমি তাকে দেখার জন্য এখানে এসেছি। আর আজ আমি সন্ধ্যায় আপনার বাসায় যেতে চেয়েছিলাম। আমি কাজের জন্য কাল এক জায়গায় যাই, সেখানে আমার একজন সন্ন্যাসীর সাথে দেখা হয়। তিনি মানুষটা বড়ই অদ্ভুত, শুনেছি তিনি নাকি 100 বছর ধরে বেঁচে আছে আর সে নাকি সবার ভবিষ্যৎবাণী করতে পারে। এটা শুনে সেন হেসে উঠে বলে, এসব মিথ্যে কথা, তোমাকে হয়তো তিনি বোকা বানিয়েছে। তারপর রিপোর্টার চলে যেতেই সেন ভাবতে থাকে, সেই সন্ন্যাসীও কি আমার মতো? কাল আমি যাব সেখানে, আর যে করেই হোক আমার বাইকে খুঁজে বের করতেই হবে। তারপর আমরা সেনকে একটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে দেখি। সে ভাবছে, 100 বছর কেটে গেছে, আমি আজও কোনো সুযোগ হাতছাড়া করিনি আমার ছোট ভাইকে খুঁজে বের করার জন্য। সেই মুহূর্তে সেখানে প্রচুর তুষারপাত হচ্ছিল। সেন আবারও ভাবতে থাকে, তার জন্য আমাকে যতদূর যেতে হবে আমি তত দূরই যাব। সেন জিকিয়ান, তুমি যেখানেই থাকো, তোমাকে আমি খুঁজে বের করবই। এসব ভাবতে ভাবতে সেন একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেই বাড়ির সামনে লেখা ছিল জানুন পেভিলিয়ন। এই গহীন জঙ্গলের মধ্যে শুধু একটি বাড়িই ছিল। সেন ডেকে বলল, ভিতরে কেউ আছেন? আমি হাইরং থেকে সেন জি হেং বলছি। তখন ভিতর থেকে আওয়াজ আসে, ভিতরে আসুন। সেন ভিতরে প্রবেশ করে চারপাশটা দেখছিল। সেই রুমে কিছু অদ্ভুত জিনিস ছিল যা তার শত্রু, এবং সেই রুমে বিভিন্ন পশু পাখিও ছিল যা খুব মনোযোগ দিয়ে মিস্টার সেন দেখছে। তখন ভিতরে থাকা লোকটি বলে ওঠে, আমি আপনার জন্য এত বছর ধরে অপেক্ষা
করছি এখানে। আমি জানতাম আপনি একদিন এখানে আসবেন। তারপর সেন তার সামনে গিয়ে বসে। লোকটি আবার বলে ওঠে, আমার নাম মৌ জিং। আপনি আমাকে মৌ বলেই ডাকতে পারেন। আপনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? সেন তখন বলে, আপনি তো বিশেষজ্ঞ, আপনি নিশ্চয়ই জানেন আমি কেন এখানে এসেছি। লোকটি তখন বলে, আপনি কাউকে খুঁজছেন। সেন তখন বলে, আমার ছোট ভাই সেন জিকিয়ানকে আমি 100 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। লোকটি তখন বলে, তার আগে আমি জানতে চাই আপনার এই অবস্থা কার জন্য হয়েছে? সেন তখন বলে, উয়ে কিউ, আমার খালা, তার জন্যই আমার এই অবস্থা হয়েছে। তারপর লোকটি তাদের অতীত ইতিহাস সম্পর্কে বলতে থাকে। চাও ক্যালেন্ডারের 1970 সালের দিকে 3টি তারা আকাশ থেকে পড়ে পাথরে পরিণত হয়েছিল। এই 3টি পাথরের নাম প্রগনু ইয়াং স্টোন, ব্লাড এম্বার স্টোন এবং ফ্যান্টাসি স্টোন। এই 3টি পাথরেরই প্রচুর ক্ষমতা ছিল। 3টি পরিবার এই 3টি পাথরে হাত রাখে। তারপর তারাও অসাধারণ ক্ষমতা অর্জন করে। ধীরে ধীরে এই পরিবারগুলো সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থাকতে শুরু করে। এই কারণে তাদেরকে বলা হয় বহিরাগত পরিবার। তোমার খালা উয়ে কিউ তাদের একজন সদস্য। সেন তখন জিজ্ঞাসা করে, আমার খালাকে সবার কাছ থেকে কিভাবে আলাদা করে এই পাথরটি? লোকটি আবারও বলতে শুরু করে, উয়ে কিউ, তোমার খালা, তিনি শান্ত এবং ভদ্র মহিলা ছিলেন। যেহেতু তিনি ব্লাড এম্বার স্টোনটি ধরেছিলেন এবং প্রচুর ক্ষমতার অধিকারী হয়ে যান, তখন তিনি বদলে যান। তখন তিনি আর সাধারণ মানুষের সাথে থাকতে পারতেন না। তাকে বেঁচে থাকার জন্য তখন রক্ত খেতে হতো। রক্ত খেতে না পারলে তিনি দুর্বল হয়ে যেতেন, এখন যেমনটা তুমি। অপরদিকে মো পরিবারের মানুষরা পেয়েছিল ফ্যান্টাসি স্টোন। তারা মানুষদের মন নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছিল। তবে এই স্টোনটি তাদের বংশে একটি অভিশাপ ছিল, কারণ মো পরিবারের সবাই 30 বছর বয়স হলেই মারা যেতেন। এই পাথর 3টি একত্রিত করলে সবার সমস্যা সমাধান হয়ে যেত। বাট সবাই লোভী ছিলেন, পাথরটি তারা নিজেদের কাছে রাখতেন। এই নিয়ে একবার মো পরিবার এবং সেন পরিবারের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের আর কোনো সমাধান হয়নি। একটি ফ্যামিলি বিদেশে চলে যায়। সেন তখন বলে, এই পাথর 3টি যদি আমি একত্রিত করি তাহলে কি আমার এই সমস্যার সমাধান হবে? লোকটি তখন বলে, হয়তো। সেন লোকটিকে জিজ্ঞাসা করে, আপনিও কি সেই বহিরাগত পরিবারের একজন সদস্য? লোকটি সেনকে বলে, তোমার এখন এটা জানা দরকার, আমি তোমার কোনো শত্রু নই, আমি এখন তোমার একজন বন্ধু। আমি আরেকটা কথা জানতে চাই, আপনার এত পাওয়ার থাকা সত্ত্বেও আপনি কেন এত সাধারণ ভাবে চলেন? সেন তখন বলে, আমি একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। লোকটি উঠে গিয়ে সেনকে কিছু একটা দেয় পান করার জন্য। সেটা খাওয়ার সাথে সাথে সেন অন্য এক জগতে চলে যায়। সেখানে তার খালার সাথে তার দেখা হয়। কোথায় ছিলে এত বছর খালা? সে তার খালাকে জিজ্ঞাসা করে, তোমাকে আর সেন জিকিয়ানকে খুঁজতে খুঁজতে আমি 100 বছর পার করে দিয়েছি। এই নশ্বর পৃথিবীতে আমি কিভাবে অমরত্ব বাঁচবো? আমি এখন কি করব পৃথিবীতে? তারপর সেন তার খালার জায়গায় সেই লোকটিকে দেখতে পায়। লোকটির হাতে কোথাও থেকে উড়ে একটি কাক এসে বসে। লোকটি সেনকে বলে, আজ আমি বিদায় নেই, আমাদের আবারও দেখা হবে। আর আমার এই সোনালী কাকটি আমি তোমাকে দিয়ে দিলাম। তারপর সেন আবারও বাস্তব জীবনে ফিরে আসে আর লোকটির দেওয়া সেই সোনালী কাকটিকে দেখতে পায়। তার সাথে একটি চিঠিও ছিল। সেখানে লেখা ছিল, প্রাচীন কালে এই কাকটি ছিল এক কিংবদন্তি। বর্তমানে এই সোনালী কাকটিকে মানুষ অভিশাপ স্বরূপ দেখে। আমি তাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তার যত্ন নিও। তারপর সেনকে আমরা সেই কাকটিকে খাঁচায় নিয়ে আসতে দেখি। সেন বাড়ি ফিরতেই সেই রিপোর্টার এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি জঙ্গলের সেই বিশেষজ্ঞর সাথে দেখা করেছেন? তার সাথে দেখা করে কি আপনি কোনো বেনিফিট পেয়েছেন? সেন তখন বলে, আমি তার সাথে দেখা করেছি, বাট তাকে আমার বিশেষজ্ঞ মনে হলো না এবং সে কিছু আজে বাজে কথা বলেছে। আচ্ছা, বাদ দেও এসব এখন। কালকের পত্রিকার শিরোনামে তুমি লিখবে, সেই বন্য প্রাণীটি আবারও আবির্ভূত হয়েছে এবং কিছু মানুষকে কামড়িয়েছে এবং তার রক্ত চুষে নিয়েছে। সেই মানুষগুলোর লাশ এখন মর্গে আছে, তাদের ফ্যামিলি ময়না তদন্তের দাবি করছে। লোকটি তখন বলে, পত্রিকায় একবার তো এই সংবাদ প্রকাশ করেছি। সেন বলে, কাল আবারও করো। রিপোর্টার তারপর সেখান থেকে বিদায় নেয়। তারপর সেন ভাবতে থাকে, সেন জিকিয়ান, তুমি যদি হাইডং এর আশেপাশে থেকে থাকো তাহলে এই সংবাদ পেয়ে তুমি অবশ্যই আসবে। পরের দিন সকালে দেখা যায় নার্সেরা সেই সংবাদপত্র পড়ছে আর বলা বলি করছে সেই জন্তুটি মানুষের উপর আবারও আক্রমণ করেছে এবং জন্তুটি মানুষের রক্ত চুষে খেয়েছে। নার্সদের এইসব কথা উইলিয়ামের কানে আসে।
আসে। তারপর উইলিয়াম নার্সদের জিজ্ঞাসা করে কি হয়েছে। নার্সরা তখন বলে সেই বন্যপ্রাণীটি আবারও আবির্ভূত হয়েছে। তারপর উইলিয়াম পত্রিকাটি হাতে নিয়ে পড়তে শুরু করে আর ভাবতে থাকে মিস্টার সেন কি এই কাজটি করেছে। রাত হতেই আমরা মর্গের সামনে দুজন পাহারাদারকে দেখি। অপরদিকে মিস্টার সেন এর টার্গেট বাস্তবে রূপ নেয়। সেন জিকিয়ান মর্গের ভিতরে প্রবেশ করে আর সেই বন্যপ্রাণী আক্রমণ করা লাশটি খুঁজতে থাকে। সে যখনই একটি লাশের কাপড় টান দেয় তখনই সেখানে মিস্টার সেন ভেসে ওঠে। তাকে দেখেই সেন জিকিয়ান সেখান থেকে পালাতে থাকে। মিস্টার সেনও তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর একজন আরেকজনের মুখোমুখি হয়, বাট সেন তাকে দেখতে পায় না কারণ তার মুখে একটি মুখোশ ছিল। সেন তার মুখোশটা খুলতে চায় বাট সেন জিকিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তার পিছু পিছু অনেকটা দূর যায় বাট অবশেষে তাকে আর পাওয়া যায় না। সেন তার নাম ধরে ডাকে, সেন জিকিয়ান। সে সাড়া দেয় বাট তার সামনে আর আসে না। তারপর মিস্টার সেন তাকে পাগল হয়ে খুঁজতে থাকে। তখন তার কানে ভেসে ওঠে উইলিয়ামের কণ্ঠ। উইলিয়াম একজনকে বলছিল, আপনি বিশ্বাস করুন আমি একজন ডক্টর। আমি কিডস হসপিটাল থেকে এখানে এসেছি ময়না তদন্তের রিপোর্টের জন্য। আমাকে মর্গের ভিতরে প্রবেশ করার অনুমতি দেন। সেই মুহূর্তে সেন তাকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখছিল। অপরদিকে উইলিয়াম লোকটির পিছু ছাড়ছিল না। তখন লোকটি বলে, যাও এখান থেকে, কাল সকালে এসো। তখন উইলিয়ামের চোখে পড়ে মিস্টার সেনকে। সেন তাকে দেখে বলে, তুমি এখানে কেন উইলিয়াম? উইলিয়াম তখন বলে, স্যার আমাকে লাশের ময়না তদন্তের রিপোর্টের জন্য এখানে পাঠিয়েছে। বাট তুমি কেন এখানে মিস্টার সেন? সেন বলে, আজ আমার তার সাথে দেখা হয়েছে, আমি আবারও তাকে হারিয়ে ফেললাম। তারপর সেন এবং উইলিয়াম অন্য একটি জায়গায় আসে। উইলিয়াম সেন এর দিকে তাকিয়ে বলে, 3 বছর ধরে আমরা বন্ধুত্ব, বাট আজ অবধি আমি তোমাকে এত রাগান্বিত অবস্থায় দেখিনি। সেন তখন বলে, এতগুলো বছর ধরে আমি তাকে খুঁজছি, আজ পেয়েও হারিয়ে ফেললাম। উইলিয়াম তখন বলে, তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে যে সে তোমার ভাই? সেন তখন বলে, আমি তার নাম ধরে ডেকেছিলাম, সে সাড়া দিয়েছে, বাট সে আমার উপস্থিতিকে অস্বীকার করেছে, যা আমি মানতে পারছি না। উইলিয়াম তখন বলে, তুমি যেহেতু তাকে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছ আর সে তোমার চোখে ধুলো দিচ্ছে, আমার মনে হয় তুমি আর তাকে হারাতে পারবে না। সেন তখন উইলিয়ামের উপর রেগে যায় আর বলতে থাকে, আমি তাকে জিততে দিয়েছিলাম কারণ সে আমার জুনিয়র ছিল। তখন উইলিয়াম বলে, না না, আমি তোমাকে এটা বলতে চাচ্ছিলাম না, আমি তোমাকে অন্য কিছু বোঝাচ্ছি, তুমি ভুল বুঝছো আমাকে। সেন আবারও বলতে শুরু করে, তার জন্য আমি এত বছর ধরে ভুগছি, তার জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়েছে। সে এখনো কিভাবে আমার চোখে ধুলো দেয়? সে কি ভুলে গেছে আমি তার জীবন বাঁচিয়েছি? নিজের জীবন বাজি রেখে আমি আগুন থেকে তাকে উদ্ধার করেছি। আজ সে আমার উপস্থিতিকে অস্বীকার করে। সে ভুলে গেছে এই পৃথিবীতে তার পরিবার বলতে একমাত্র আমি আছি, তার ভাই। আমি কয়েক বছর ধরে লক্ষ্য করছি সে আমার আশেপাশেই আছে। উইলিয়াম সেনকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন জন্তু হয়ে গেছো? তুমি এখন মানুষ কামড়াচ্ছ? সেন তখন বলে, আমি তাকে এখানে আনার জন্য মিথ্যে সংবাদপত্র প্রকাশ করি। আজ আমার এই সবকিছুর জন্য শুধু সে দায়ী। তার জন্য আমি আমার পরিবার হারিয়ে আজ একা। এই সবকিছু সে এত সহজে কিভাবে ভুলে যায়? তখন উইলিয়াম বলে, একটু পজিটিভ ভাবে চিন্তা করো। এমনও তো হতে পারে সে তোমার সামনে এখন আসার জন্য প্রস্তুত নয়। তুমি তাকে যেমন ভাবছো সে তেমন নাও হতে পারে। তুমি এখনো যেমন তাকে ভালোবাসো, অপরদিকে সেও তোমাকে ততটুকুই ভালোবাসতে পারে। এতগুলো বছর যেহেতু অপেক্ষা করেছো, আর কিছুদিন অপেক্ষা করো। সেন তখন বলে, সে কি আসবে? উইলিয়াম বলে, হয়তো। তারপর সেনের বাড়িতে আমরা সেই সোনালী কাকটিকে দেখি আর ভিতরে সেন তার পূর্বপুরুষের নামে পুজো করছিল। তারপর টেবিল থেকে কাঠের একটি পুতুল নিয়ে এসে তার ভাইয়ের স্মৃতি ভাবতে থাকে। আমরা দেখি সেন জিকিয়ানকে আগুনে পোড়ানোর জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তখন মিস্টার সেন সবাইকে খুব রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, বাট কেউ তার কথা শুনছিল না। তখন সে নিজে আগুনে ঝাঁপিয়ে পড়ে তার ভাইকে উদ্ধার করে। এসব ভাবতে ভাবতে কাঠের সেই মূর্তির দিকে তাকিয়ে বলে, সেন জিকিয়ান তুমি কবে আসবে? সেন খেয়াল করে কেউ তাকে ফলো করছে। সে পালানোর চেষ্টা করে, সাথে সাথেই সেন তার গলা চেপে ধরে। তখন দেখে এটা সেই
সেই নতুন কাজের লোক তারপর তাকে ছুঁড়ে মারে। সে তার জীবন বাঁচানোর জন্য এক দৌড়ে বাহিরে বের হয়। তখন লিওনের লোকেরা পাহারা দিচ্ছিল বাহিরে দাঁড়িয়ে। তাকে দেখে বলে, কি জানতে পারলে মিস্টার সেনের সম্পর্কে? তখন সেই নতুন কাজের লোকটি বলে, সে কোনো সাধারণ মানুষ নয়, দানব সে। ছেলেগুলি তখন বলে, সে এখন পাগল হয়ে গিয়েছে, চলো তাকে বাসায় নিয়ে যায়, এখন তো রাত হয়েছে তাই উল্টাপাল্টা বকছে। লিওন কি এখন জেনে যাবে মিস্টার সেন যে কোনো সাধারণ মানুষ নয়? অপরদিকে মিস্টার সেন এর ভাই তার আশেপাশেই আছে, বাট তার চোখে ধুলো দিচ্ছে। তবে কি উইলিয়াম তার ভাই, না অন্য কেউ? উইলিয়ামকে কেমন যেন সন্দেহজনক লাগে। এই সব কিছু আমরা জানতে পারবো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত পাশে থাকুন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানান গল্পটা কেমন লেগেছে।